সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা, সরকারে একটি শূন্যতা। ঠিক সেই সময়ে বাংলাদেশের ত্রাতা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর রাজনীতি, সামাজিকভাবে সব কিছুই যখন তছনছ, তখন তার কাঁধে বাংলাদেশের গুরু দায়িত্বটি তুলে নেওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছেন, সেটা বাংলাদেশের জনগণের জন্য যে আশীর্বাদ হিসেবে একটি কাজ হয়েছে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে কিছু বিএনপি কর্মী, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা সহ সুবিধাভোগী কিছু মানুষ আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো ঠিক সেভাবে পছন্দ বা গ্রহণ করে নিতে পারেননি। ঠিক সেটারই একটি কাজ হচ্ছে কি, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন যে তিনি যে শপথটি গ্রহণ করেছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, সেই যে শপথ গ্রহণ সেটা বৈধ না এরকম। তবে বাংলাদেশের যেই বিচার বিভাগ, তারা এই যে মামলাটি সেটি খারিজ করে দিয়েছেন। আমি শুধু সংবাদপত্র থেকে একটু কোট করি। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নে দায়ের করা রিট মামলার আপিল অনুমতি আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগের রিটকাটির পক্ষে লিভ টু আপিল খারিজ করে দেন। যাই হোক, এই যে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন, সেটা আসলে আমার মুখ্য বা কোনো বিষয় না আজকের যে আমার আলোচনায়। দেখুন, জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসছেন। এসে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটিকে লুটপাট করে খেয়ে ফেলেছেন, এরকম কথা বলার অনেকে চেষ্টা করেছেন। অনেকেই আবার নানা সমীকরণ দাঁড়ানোর চেষ্টা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 20 বছর 30 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকবে, যদিও তার বয়স 84। রাষ্ট্র ক্ষমতায় এত বছর থাকার কোনো কারণই নেই। কিন্তু দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর যখন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছে, সেই জায়গায় প্রায় $33 বিলিয়ন আজকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আঁকড়ে ধরে থাকবেন, কিন্তু সুনির্দিষ্টভাবে 2026 সালের ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নির্বাচনের করার যে সিদ্ধান্ত সেটা নিয়েছেন এবং সেই জায়গায় তিনি অটুট আছেন। 2-1 দিনের মধ্যেই হয়তোবা আমরা আগামীর যে নির্বাচনের যে তফসিল, সেটা কবে কখন ডিক্লারেশন হবে, সব কিছু আমরা কিন্তু পেয়ে যাব। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ এবং বিএনপি বা অন্যান্য কিছু মানুষের যে কথাবার্তা, সেই জায়গায় মনে হয় তার যেই গ্রহণযোগ্যতা বাংলাদেশে একেবারে শূন্যের কোথায়। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান IRI, তারা একটি জরিপ করেছিলেন। সেই জরিপে বলছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ বা 70%-রও বেশি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছেন এবং তার যে নেতৃত্ব বাংলাদেশকে নিয়ে, সেই জায়গায় সবাই তাকে সমর্থন জানাচ্ছেন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস আর হাসিনার যে অপকর্ম, বাংলাদেশে যে গুম খুন হত্যাযজ্ঞ, কোনো বিচার তিনি করে যেতে পারবেন না, এরকম কথা কিন্তু অনেক সাংবাদিক বিশ্লেষক বলার চেষ্টা করেছেন। অথচ আমরা কি দেখলাম, জুলাই আগস্ট বিপ্লবের যে হত্যাকাণ্ড এবং কি বিগত দিনে যে গুম খুন, সেই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার ফাঁসির রায় কিন্তু কার্যকর করা হয়েছে। এবং তার সাথে সাথে এই যে বাংলাদেশে শেখ হাসিনার যে গংরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা যে লুটতরাজ, প্লট বাণিজ্য, নিজের মতো করে জায়গা সম্পত্তি বোক দখল করা এবং শেখ পরিবারের যে অপকর্ম, সব কিছুর বিরুদ্ধেই কিন্তু বিভিন্ন পর্যায়ে রায় আসছেন। এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে শেখ রেহেনা, পুতুল, জয়, এমনকি শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও কিন্তু জেল দেওয়া হয়েছে। এবং তারা কিন্তু বিচারিক যে প্রক্রিয়া, তাদেরকে সরাসরি না পেলেও তারা কিন্তু বিচারিক একটি প্রক্রিয়ায় আছেন। এটা কিন্তু শুধুমাত্র করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
দেখুন, শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই সময় বাংলাদেশে ছিল আয়নাগরের বিস্তৃত একটি বাংলাদেশ। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায়, কোনো আয়নাগর কি আছে? রাজনৈতিক কোনো প্রতিহিংসা কি আছে? কিচ্ছু নাই, আয়নাগর মুক্ত। এবং এই যে পুলিশ প্রশাসন, তাদের কি রক্তচক্ষু আছে? না, তাদের রক্তচক্ষু না। বাংলাদেশের জনগণ যা বলতে চায় তাই কিন্তু বলতে পারছেন এই মুহূর্তে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সংস্কারের বিষয়গুলোকে সামনে এনে প্রায় 8-9টা সংস্কার কমিশন তৈরি করা হলো, যেটা প্রধান যে সংস্কার কমিশন ছিল জুলাই যে চার্টার তৈরি করা, সেই বিষয়গুলো দেখে অনেকে মনে করছেন এসব অমূলক, ব্যর্থ, মানে পচা গলিত, দুর্গন্ধযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসব প্ল্যান, এইসব কিচ্ছু বাস্তবায়িত হবে না। আমাদের দরকার একটা নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন দিলেই নাকি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। অথচ আমরা কিন্তু দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই চার্টার বা জুলাই সনদ, সেটা বাস্তবায়ন করার যে প্রক্রিয়া ধাপে ধাপে, সেটা কিন্তু তিনি বাস্তবায়ন করেছেন। এখন কিন্তু এটা প্রজ্ঞাপন আকারে জারি করেছেন। এবং কি জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই যে সংবিধান সংস্কার সহ রাজনীতির বিভিন্ন কিছু সংস্কার, এই সকল বিষয়গুলোর যে জনরায়, তার জন্য কিন্তু যে হানা ভোট, সেটার বিরোধিতা অনেকেই করেছিলেন, কিন্তু সেই জায়গায়ও ডক্টর মোহাম্মদ অটুট আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি জায়গায় এই বিষয়টিকে নিয়ে দাঁড় করিয়ে দিতে পেরেছেন অন্তত। দেখুন, এই যে বিচার বিভাগের কুক্ষিগত করার কারণে বিগত দিনে শেখ হাসিনার সরকার যাকে ইচ্ছা তাকেই কিন্তু যে কোনোভাবেই এই মানে মামলায় ফাঁসি টাসি দিয়ে দেওয়া হতো এই জনাব তারেক রহমানকে। এখন কিন্তু এই বিচার বিভাগকে পৃথকীকরণ এবং স্বাধীন একটি বিচার বিভাগ করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবং একটা পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে কীভাবে এটাকে সাজানো হবে সেই বিষয়গুলো কিন্তু করা হয়েছে। সুতরাং স্বাধীন একটি বিচার বিভাগ যদি থাকে, তাহলে মানুষ কিন্তু সেই জায়গায় গিয়ে আইনের শাসন পাবে, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকবে। পুলিশ নিয়ে সংস্কার, সেটা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে খুব ভালোভাবেই করছেন এবং এগিয়ে যাচ্ছে। দেখুন, রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্মান দেওয়া, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুব চমৎকারভাবে দিয়েছেন। এই যে এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেগম জিয়া, তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে, এবং একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা SSF-এর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়ার মধ্য দিয়ে যে সম্মান, সেটা কিন্তু তিনি দেখাতে সক্ষম হয়েছেন। যদি আরও কয়েকটি পয়েন্ট যদি বলি, দেখুন, এই যে বাংলাদেশের বন্দরগুলো কি? বন্দরগুলো হচ্ছে যেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকে সেই দল লুটে পুটে খাওয়ার একটি প্রক্রিয়া। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বন্দরগুলোকে, বা এই যে কন্টেনার যে মানে লোডিং এবং আনলোডিংয়ের, সেটার দায়িত্ব বিদেশি দুটি কোম্পানিকে দেওয়া হয়েছে। সেই জায়গায় বিএনপির পক্ষ থেকে বা বিএনপিপন্থী লোকজন দিয়ে কিন্তু মামলা করানো হয়েছে, একটু স্টে অর্ডার রাখা হয়েছে। আমরা গত 1 বছরে আমরা দেখেছি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কন্টেনার যে খালাস, সেই জায়গায় আমরা অনেক হাজার কোটি টাকা সেই জায়গায় লভ্যাংশ পেয়েছি। এটা রাজনৈতিক দল আসলে যদি বিদেশিদের হাতে এটা না দেওয়া হয়, তাহলে কি করবে? সবাই লুটে পুটে খাওয়ার একটি প্রক্রিয়া হবে। এই যে বন্দর যেই বিষয়গুলো, সেগুলো নিয়ে দেখুন, বাংলাদেশে এই যে পেপল, আমরা যারা বাংলাদেশ থেকে কন্টেন্ট তৈরি করে, তাদের টাকা পয়সা বাংলাদেশে আনা অনেকটা সমস্যা। এবং কি বাংলাদেশে যদি মানুষজন অ্যামাজন অন্য কিছু দিয়ে কেনাকাটা করতে চায়, সেটা হয় না। তো এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে পেপলকে নিয়ে আসার চেষ্টা করেছেন। আর অন্যদিকে কি করছেন? স্টার্লিংয়ের মতো ইন্টারনেট সেবা তিনি বাংলাদেশে আনছেন, যে সেবাটির মধ্য দিয়ে শেখ হাসিনার মতো যদি কেউ আবার রাষ্ট্র ক্ষমতায় দানব হয়ে থাকে, তবে তারা যদি চেষ্টা করেন যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে বা ইন্টারনেট শাটডাউন করে দিয়ে গুলি করে মানুষকে নির্বিচারে হত্যাযোগ্য করবেন, সেই জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছেন স্টার্লিংয়ের মতো একটি ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার মধ্য দিয়ে। এরকম অসংখ্য বিষয় আছে, যেই বিষয়গুলোর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি 19টি দেশের মানুষের উপর একটি পদক্ষেপ নিয়েছেন। তারা তাদের দেশের মানুষ
মানুষজন আর মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে না, তাদের যে ভিসা দেওয়া বা গ্রিন কার্ড দেওয়া সেটার প্রক্রিয়া টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কিন্তু একটা বানারাবল রাষ্ট্র, এখানে অনেক সমস্যা আছে, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই জায়গায় একটি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। অন্যদিকে যদি বলি, দেখুন ভারত একটা সময় আমাদেরকে চাল, পেঁয়াজ এই সমস্ত বিষয়গুলো না দিলে আমরা না খেয়ে মরার মতো অবস্থা, বাজার হুই হুই করে অনেক উপরে উঠে যেত। অথচ আজকে আমরা দেখছি ভারতের যে কৃষক তারা পেঁয়াজ নিয়ে হাহাকার করছেন, তাদের দেশে পেঁয়াজ পচে যাচ্ছে, অথচ আমরা অন্য অন্য জায়গা থেকে পেঁয়াজ, চাল, অন্য অন্য বিষয়গুলো এনে বাংলাদেশের যে সাধারণ মানুষের চাহিদা সেটা মেটানোর চেষ্টা করেছেন। আমরা একপাক্ষিক ভারতের দিকে তাকিয়ে আমরা কিন্তু আর থাকছি না। অন্যদিকে ভারত যে রক্তচক্ষু দেখিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক যে কোনো বিষয় হলে তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিত, তাদের একটি মতামত জানিয়ে দিত। অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা আসার পর ডক্টর ইউনূসের চোখের দিকে তাকিয়ে ভারত কিন্তু এখন পর্যন্ত খুব বড় কোনো কথা বলতে পারেনি। দেখুন শেখ হাসিনার মতো ভারতের গোলাম যে দাস, তাকে ফাঁসি দেওয়ার পর ভারতের পক্ষ থেকে কিন্তু সেরকম জোরালো কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। তারা বলছেন আমরা দেখছি, আমরা শুনছি, আমরা জানছি, এরকম কথাবার্তা। শুধু তাই নয়, বাংলাদেশের এই যে সামরিক যেই ব্যবস্থাপনা, কোনো কিছুই নাই বাংলাদেশের। না যুদ্ধ বিমান আছে, না ট্যাঙ্ক আছে, না কামান, সাবমেরিন, না মিসাইল, কিচ্ছু নাই। সেই জায়গায় বাংলাদেশে যাতে আধুনিক সকল যুদ্ধ অস্ত্র সরঞ্জাম আনতে পারে সেই রকম চুক্তি হয়েছে। এই যে ফাইটার বিমান, বোমারু বিমান, সেগুলো ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এরকম অসংখ্য বিষয় আছে, যেই বিষয়গুলোর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে মোটামুটি একটি জায়গায় তুলে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থনীতি, যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নতি হয়নি, উন্নতি না হওয়ার কারণ আছে। দেখুন পুলিশ কিন্তু এখনও কাজ করতে পারছে না, অনেক পুলিশ পালিয়ে গেছেন, যেই পুলিশরা আছেন সেই পুলিশরা অসহযোগিতা করছেন। কিছু কিছু জায়গায় ব্যর্থতা আছে, ব্যর্থতার পরও ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে অন্তত পক্ষে যেটা তিনি করতে চেয়েছেন মোটামুটি হলেও অন্য যে কোনো রাজনৈতিক সরকার সেই জায়গা থেকে অনেক বেটার করেছেন। তাই একটা কথা বলবো যে সমালোচনা না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যক্রম সেটাকে সমর্থন যদি না করতে পারেন, এই কুৎসিত নোংরাভাবে অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেন না, আবল তাবল কথাবার্তা বলেন। সমীকরণগুলো একটু দেখেন, দেখলেই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1 বছরে কি কি কার্যক্রম করেছে, সেই কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ কতটুকু মানে অর্জন করেছে বা কতটুকু ব্যর্থ হয়েছে, সেই বিষয়গুলো যদি দেখেন দেখবেন যে অর্জনের দিকটাই অনেক 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 বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জুলাই আগস্ট বিপ্লবের পর যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, তাহলে বাংলাদেশটা আজকে আফগানিস্তানের চাইতেও অনেক খারাপ একটি ভয়াবহ অবস্থা থাকতো। সেই বিষয়গুলি অন্তপক্ষে বিবেচনা করেন। জুলাই আগস্ট বিপ্লবের সময় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কে রাষ্ট্র ক্ষমতার এই হালটা ধরতেন? সেই সময় ভারত বাংলাদেশকে এরকম কর্মকাণ্ড করতেন, আমি আর বলতাম না, মানে ওই যে চুদলিংপুং আছে না, সেরকম করে বাংলাদেশকে ছেড়ে দিতেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা অন্যান্য দেশকে নিয়ে। সেটা কিন্তু পারে নাই, বরঞ্চ আমরাই এখন ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সেই বিষয়গুলো বিবেচনা করে অন্ততপক্ষে আগামী দিনে কথাবার্তা বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেগুলো একটু বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।